सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা যদি একটু ক্রিকেট ম্যাচের আলোচনা করি তাহলে আমরা দেখব যে ক্রিকেট খেলায় যে দলের অধিনায়ক হন তো তার কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তো টস জেতা বা হারার পর যে দলের অধিনায়ক টসটা জিতলো সেই সিদ্ধান্ত নেয় যে তার দল প্রথমে ব্যাটিং করবে না প্রথমে ফিল্ডিং করবে। তো যদি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তাহলে অধিনায়কের প্রথম কাজই হচ্ছে বোলিং লাইন আপকে চিন্তাভাবনা করে নেওয়া। তো সবসময় দেখা যায় যে একটা ক্রিকেটের ম্যাচ ওপেন হলে যে দল ফিল্ডিং করছে সেই দলের অধিনায়ক ক্যাপ্টেন সবসময় ফাস্ট বোলারকে প্রথমে বোলিংটা দেয়। এই যে প্রথমে ফাস্ট বোলারকে বোলিংটা দেওয়া হলো তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে বল তখন নতুন, তার মধ্যে যে শাইনটা যে চমকটা সেটাও একদম পূর্ণ মাত্রায় থাকে এবং খেলার যে পিচ যে মাটিটা সেটাও একদম নতুন। এহেন অবস্থায় যখন ফাস্ট বোলিং হয় তখন বোলার কিন্তু তার যে ফাস্ট বোলিং সেখানে সে হাওয়াতে সে যে বলটা প্রেরণ করবে হাওয়াতে সে সুইংটার অ্যাডভান্টেজ নিতে পারে, সেই জন্য তাকে বোলিংয়ের দায়িত্বটা দেওয়া হয়। কয়েক ওভার পরে যখন বল পুরনো হয়ে গেল, বল যখন বলের যে শাইনটা যে চমকটা সেটা যখন কমে গেল, ক্ষীণ হয়ে গেল এবং ক্রিকেটের যে পিচটা যেখানে দাঁড়িয়ে ব্যাটসম্যান বল ব্যাটিং করছে সেটাও যখন একটু ভেঙে গেল, একটু ক্ষয়ে গেল, বল পড়ে পড়ে তার মধ্যে একটু একটু গর্ত গর্ত হয়ে গেল, তখন কিন্তু স্পিন বোলারকে ইন্ট্রোডিউস করা হয়। কারণ তখন স্পিন বোলার ওই পুরনো পিচটাকে, ওই ব্যবহৃত পিচটাকে ব্যবহার করতে পারবে, অ্যাডভান্টেজ নিতে পারবে। তো সবসময় প্রকৃতি থেকে আমাদের একটু বুঝে নিতে হয় যে আমরা আমাদের যেটা অভীষ্ট যেটা ইষ্ট সেটাকে আমরা অর্জন করার জন্য প্রকৃতির ইঙ্গিতগুলোকে, প্রকৃতির সংকেতগুলোকে আমরা কাজে লাগাই। যেরকম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, প্রথম পাতে হচ্ছে তেতো, কারণ তেতোটা খেলে, বিটার আইটেমটা খেলে সেটা একটা অ্যাপিটাইজারের কাজ করে, সেটা আমাদের খিদেটাকে বাড়ায়, খিদেটাকে পজিটিভ করে। আর শেষ পাতে আমরা মিষ্টিটা খাই, মিষ্টিটা খেলে পেটটা ভরা লাগে, মনে হয় যে হ্যাঁ একটা খেয়েছি আর একটা কন্টেন্টমেন্ট আসে, একটা সন্তোষ আসে। যে কারণে খাওয়ার আগে যদি মিষ্টি খান খিদেটা মরে যাবে, আর খিদে পাবে না। তো মিষ্টি একটা ক্লোজার আনে আর তেতো বিটার একটা ওপেনিং অ্যাপিটাইজার আনে। তো প্রকৃতি এবং আমাদের সিস্টেম সব কিছুর মধ্যেই কিছু ইঙ্গিত আছে, কিছু সিমটমস আছে, কিছু সিম্বলিজম আছে, কিছু মেসেজেস আছে, বার্তা আছে, যেগুলো আমরা বুঝে নিয়ে আমাদের জীবনযাত্রা চালনা করি। ঠিক এই রকম ওভারঅল ইউনিভার্সাল যে এনার্জি, সেই ইউনিভার্সাল এনার্জির মধ্যে বছরে দুবার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে পৃথিবী এবং রবির যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, কিন্তু আমরা আমাদের যে সিস্টেমে যে কথা বলি, আমরা যে সিস্টেমে যে চর্চা করি, আলোচনা করি, তাতে আমরা সূর্যের মুভমেন্টকেই ধরি, আমরা পৃথিবীর মুভমেন্টকে ধরি না। তো সূর্য একটা সময় আমাদের পৃথিবীর যে বিষুব রেখা, যে ইকুয়েটার আমাদের পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে, নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তো পৃথিবী যেরকম যেরকম সূর্যকে প্রদক্ষিণ করে সেই রকমভাবে আমরা দেখি যে সূর্যের পজিশনটা কী হয়। তো একটা সময় সূর্য আমাদের ইকুয়েটারের বিষুবরেখার উপরে থাকে, নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে থাকে, আর একটা সময় সূর্য আমাদের ইকুয়েটারের বিষুবরেখার নিচে থাকে, দক্ষিণ গোলার্ধে থাকে। তো এই যে উপরে থাকা আর নিচে থাকা, নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ারে থাকা,
এই দুটো সূর্যের যে অবস্থান, সেই অবস্থানের সূচনা যখন হয়, অর্থাৎ সূর্য যখন সাদার্ন হেমিস্ফিয়ার থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে আসে, দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে আসে, সেই সময়টা হচ্ছে এই ডিসেম্বরের শেষ প্রান্তে 21 ডিসেম্বর, যখন আমরা বলি উইন্টার সলস্টিস। এই সময় সূর্যের মকর রাশিতে প্রবেশ হয় এবং জুন মাসে গিয়ে আবার সূর্য উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে প্রবেশ করে। সেটা অ্যারাউন্ড 21 জুন, যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, তখন আমরা বলি সামার সলস্টিস। তো এই যে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি, এই যে দুটো আমাদের চররাশি, এই দুটো চররাশি কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ পরিবর্তনকে সিগনিফাই করে। মেষ আর তুলা এই দুটোও চররাশি, এই দুটোতেও পরিবর্তন হয়, কিন্তু এই দুটোর পরিবর্তন একটু অন্যরকম। কারণ মেষ আর তুলায় যখন রবির অবস্থান থাকে, তখন হচ্ছে ইকুইনক্স, অর্থাৎ দিন আর রাত সমান হয়। কিন্তু যখন সূর্যের অবস্থান মকর থেকে আপওয়ার্ড হয় আর কর্কট থেকে ডাউনওয়ার্ড হয়, তখন দিন বাড়তে থাকে আর দিন কমতে থাকে। তো এই দুটো ফেজ মনুষ্য জাতি প্রাচীন যুগ থেকে, এনশিয়েন্ট টাইমস থেকে ফলো করেছে। প্রকৃতির সঙ্গেই সহবাস, একটা সংযুক্ত হয়েই মানবজাতির সভ্যতার বিকাশ হয়েছে। তো 21 ডিসেম্বর যে মকর রাশিতে রবির একটা অবস্থান এবং সেখান থেকে আমাদের উইন্টার সলস্টিস একটা টাইমটা পরিবর্তন হলো, এই সময়কে আমরা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে উত্তরায়ণ, অর্থাৎ উত্তরে মুভমেন্ট, সূর্যের মুভমেন্ট। আর 21 জুন থেকে যখন আবার সূর্য দক্ষিণমুখী হয়, তখন বলা হয়েছে দক্ষিণায়ন। এই উত্তরায়ণ যখন শুরু হলো, তখন এনার্জি, ইউনিভার্সাল এনার্জি আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমরা যদি এই যে ক্রিকেটের যে দৃষ্টান্তটা দিয়েছি, সেখানে যদি আমরা বলি যে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আমরা ফাস্ট বোলিং করতে পারি, দক্ষিণমুখী অর্থাৎ আমরা স্পিন বোলিং করতে পারি, বা উত্তরমুখীকে আমরা স্পিন বোলিং আর দক্ষিণমুখীকে আমরা ফাস্ট বোলিং বলতে পারি। অর্থাৎ একটা টাইপ, একটা শ্রেণীর এনার্জি। এবং এই ঊর্ধ্বমুখী যখন সূর্য, যখন উত্তরায়ণ, তখন আমাদের যে শরীরের যে আপার চাক্রাস, অর্থাৎ মণিপুরের উপরে অনাহত, বিশুদ্ধি আর আজ্ঞা, এই তিনটে চক্র কিন্তু অ্যাক্টিভ থাকে। এনার্জি আরও বেশি রিসিভ করতে পারে, আরও বেশি তাদের একটা গ্রহণ ক্ষমতা হয়। আর দক্ষিণায়নের সময় জুন টু ডিসেম্বর, এই যে ফেজটা, তখন আমাদের যে লোয়ার চাক্রাস, মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর, এই তিনটে চক্র বেশি অ্যাক্টিভ থাকে। এবং আমাদের অস্তিত্ব, সাধারণ মানুষের আমাদের অস্তিত্বই কিন্তু মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুরকে বেস করে। অর্থাৎ আমাদের যে মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, আমাদের যে জীবনে কামনা বাসনা, আমাদের ভয়, ভীতি ইত্যাদি, আমাদের প্লেজার্স, আমাদের সুখ এবং আমাদের আইডেন্টিটি, ইগো, আমাদের অহমিকা, আমাদের একটা পাওয়ার, কীর্তি, কাঞ্চন, সমস্ত কিছু অর্জন করার, ডমিনেট করার যে টেন্ডেন্সি, এই সমস্তকে নিয়েই কিন্তু মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর। এবং সেখানেই কিন্তু আমাদের বিশেষত আমাদের অস্তিত্ব। এবং এই জায়গাগুলোকে, এই ইস্যুসগুলোকে আমরা দক্ষিণায়নের সময় হ্যান্ডেল করতে পারি, জুন টু ডিসেম্বর। জুন টু ডিসেম্বর যে ফেজটা চলে, দক্ষিণায়ন, সামার সলস্টিস টু উইন্টার সলস্টিস, এই সময়টাকে বলা হচ্ছে সংহার চক্র, অর্থাৎ পিউরিফিকেশন। তখন আমাদের এনার্জিটা, প্রাকৃতিক এনার্জিটা, ইউনিভার্সাল এনার্জিটা ডাউনওয়ার্ড থাকে। যেরকম কেতুকে আমরা বলি সাদার্ন নোড, তো ডিসেন্ডিং নোড। আর যখন আমাদের উত্তরায়ণ শুরু হয়ে যায়, যেটা ডিসেম্বর 21 থেকে শুরু হয়েছে, তখন এনার্জিটা আপওয়ার্ড, অ্যাসেন্ডিং নোড রাহু।
তো উত্তরায়ণের সময় এই ডিসেম্বর 21 টু জুন 21 এই যে অ্যাসেন্ডিং যে এনার্জি, এই সময় রাহুর প্রভাবটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং রাহু আপনাকে সঠিকভাবে যদি আমরা এনার্জিটাকে ইউজ করি, আমাদের স্পিরিচুয়াল যে গ্রোথ, যে জার্নি, যে আধ্যাত্মিক যে আমাদের যাত্রা, যে চেতনা চৈতন্যকে ঊর্ধ্বমুখী করার যে প্রয়াস, সেটাতে কিন্তু রাহু অবশ্যই সহায়তা করবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। এবং ডাউনওয়ার্ড এনার্জি যখন থাকে, যখন দক্ষিণায়ন, তখন কিন্তু যে ডিসেন্ডিং নোড, সাউথ নোড অফ দ্য মুন কেতু, তার প্রভাবটা থাকে। এবং কেতু আমাদের সমস্ত পাস্ট লাইফ, পাস্ট ডিডস, পাস্ট এনার্জিগুলোকে বিশেষভাবে সিম্বলাইজ করে, সিগনিফাই করে, তার কারক। সুতরাং সেই সময় আমাদের যে কর্মের যে বীজগুলো, যেগুলো মূলাধারে আছে, স্বাধিষ্ঠানে আছে, মণিপুরে আছে, সেগুলোকে কিন্তু খণ্ডন করতে, দগ্ধ করতে অবশ্যই একটা বিশেষ আমরা প্রাকৃতিক সহযোগিতা পাই। The window provided by nature for us to cleanse, purify, lighten the burden of karma. এই যে উত্তরায়ণ, এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা মহাভারতে পড়েছি যে ভীষ্ম পিতামহ, যার ইচ্ছা মৃত্যু ছিল, তিনি কিন্তু শরশয্যায় চরম কষ্ট, যন্ত্রণা, পীড়া সহ্য করেও উত্তরায়ণের অপেক্ষায় ছিলেন যে উত্তরায়ণ শুরু হলে তবেই তিনি দেহত্যাগ করবেন। এবং সেই সময় কিন্তু তিনি যুধিষ্ঠিরকে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণু সহস্রনাম শুনিয়েছিলেন। যে কারণে বিষ্ণু সহস্রনামের এত গুরুত্ব, এবং আপনাদের বারবার বিষ্ণু সহস্রনামের উল্লেখ করি। তো এই উত্তরায়ণ, যেটা পাশ্চাত্য দেশে 21 ডিসেম্বর থেকে শুরু হয় উইথ উইন্টার সলস্টিস, এটা আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মে এর যে মেন ফেজটা, যে সবচেয়ে গুরুত্বটা, সেটা কিন্তু আমরা পালন করি 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রতি বছর। এবং এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তিতে কিছু কিছু সময় বৃহস্পতি আর সূর্যের সৌরমণ্ডলে বিশেষ কিছু সংযোগ হলে কুম্ভ মেলা সংগঠিত হয়। 6 বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর অন্তর পূর্ণকুম্ভ। তো 2025-এর 13ই জানুয়ারি থেকে কুম্ভ মেলা সংগঠিত হবে। কুম্ভ মেলা শুরু হচ্ছে প্রয়াগরাজে, এলাহাবাদে, যেটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময়। এবং 2025-এ যে কঠিন, জটিল, ক্রিটিক্যাল, অত্যন্ত শক্তিশালী, তীব্র এনার্জিসগুলো তৈরি হবে, বিশেষ করে 29 মার্চ 2025, যেদিন শনি মহারাজের ট্রানজিট আছে, সেদিন মীন রাশিতে, জলরাশিতে 6টা গ্রহের সংযোগ হবে, সূর্যগ্রহণ হবে এবং শনির ট্রানজিট হবে। এই রকম এনার্জিগুলোকে যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই বিশেষ যে পর্ব, যে কুম্ভ মেলার যে সময়, যেটা 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে, এই সময় আমাদের বিশেষ একটা প্রস্তুতি নিতে হবে, বিশেষ কিছু এনার্জি ফিল্ড ক্ষেত্র তৈরি করতে হবে, যাতে আমরা ওই সময় আমাদের চার্ট অনুযায়ী, আমাদের গোচর অনুযায়ী, পার্সোনাল ব্যক্তিগত চার্ট অনুযায়ী এবং জেনারেল গোচর অনুযায়ী যে কোয়ালিটি অফ টাইমটা তৈরি হবে, তাতে যাতে আমরা সঠিকভাবে আমাদের জীবনকে চালনা করতে পারি। সুতরাং এই উত্তরায়ণের সময় যে প্রাকৃতিক সহযোগিতা আমরা পাবো, তাতে যার স্পিন বোলিং করার সে স্পিন বোলিং করবে, যার ফাস্ট বোলিং করার সে ফাস্ট বোলিং করবে, যার আহার শুরু হচ্ছে সে তেতো খাবে, যার আহার সমাপ্ত হচ্ছে সে মিষ্টান্ন খাবে। তো সেটা ব্যক্তিগত চার্ট অনুযায়ী কিন্তু একটু বুঝে নিতে হবে, একটু কাস্টমাইজ করতে হবে। কিন্তু ইন জেনারেল আজকে আমরা যে আলোচনাটা করছি, এটা হচ্ছে ওভারঅল 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি একটা বিশেষ সময়। এবং এই বিশেষ সময় কিছু বিশেষ পদক্ষেপ আমাদের নিতে হবে, যাতে আমরা 2025-এ একটা অ্যাডভান্টেজে থাকতে পারি। এবং মঙ্গলের বছর, মঙ্গল একটা তীব্র এনার্জি, মঙ্গলের ক্রিটিক্যাল ট্রানজিট আছে। মঙ্গল কিন্তু 7 এপ্রিল অবধি, আমি আপনাদের আলোচনা করেছি
আগের অন্যান্য ভিডিওতে, যে 7th এপ্রিল অবধি মঙ্গলের যে সঞ্চার সেটা কিন্তু ওই আউট অফ বাউন্ডস থাকছে। সুতরাং মঙ্গলও কিন্তু একটা বিশেষভাবে স্ট্রং থাকবে। তো এই গুরুত্বপূর্ণ উত্তরায়ণের যে পর্ব, তার মধ্যে যে পূর্ণ কুম্ভ আমরা পাচ্ছি, এই টাইমটাকে আমাদের অবশ্যই সদ্ব্যবহার করতে হবে। আগামী ভিডিওতে আমরা এই আলোচনার আরও গভীরে, আরও ডিটেলে আলোচনা করব, আরও রেমেডিজ নিয়েও আমরা আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।